হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 1-এর দ্য উইন্ড ক্যাপের লাস্ট পার্টটা পড়াবো। আজকে আমরা লাস্ট পার্টটার বেঙ্গলি মিনিংটা জানবো এবং তার সমস্ত অ্যাক্টিভিটিস, কোয়েশ্চেন আনসার, রাইটিংস সব কিছু ডিসকাস করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক লাস্ট পার্টটা। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, he begged the captain when they had sighted land. ও আমাকে একদিনের জন্য উপকূলে যেতে দিন, জন ক্যাপ্টেনকে অনুরোধ করলো যখন তারা ভূমি দেখতে পেল। হি প্রমিসড হি উড রিটার্ন, সে প্রতিজ্ঞা করলো যে সে আবার ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন নির্বিকার রইল, অর্থাৎ জনের কথা ক্যাপ্টেনের কানে গেল না। However, John could not stop dreaming of the land. তবে জন কিন্তু ভূমি দেখার স্বপ্ন থামাতে পারল না। One quiet afternoon, এক শান্ত বিকেলে, he lay fast asleep, সে খুব দ্রুত ঘুমিয়ে পড়ল, and fell to dreaming again, এবং আবার স্বপ্ন দেখতে শুরু করলো। Unknown to him, তার অজান্তেই, the ship stood offshore from his old farm. তার পুরনো খামারের নিকট কিছুটা দূরে উপকূলে জাহাজটি দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম, জনের স্বপ্নে, দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। জনের স্বপ্নে ঋতুগুলো খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল এবং প্রত্যেক পরিবর্তনের সাথে সাথে জনও বিছানায় এপাশ ওপাশ করছিল। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, টুপিটাও দুমড়ে মুচড়ে ঘুরছিল। ইট কল্ড আপ এ স্কোয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, এবং এটা পরিষ্কার আকাশ থেকে একটা ঝড় ডেকে নিয়ে আসলো যেটা কোনো সতর্কতা ছাড়াই জাহাজটাকে আঘাত করলো। দ্য উইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। এবার এই বাতাস কি করতে থাকলো? এই বাতাস পালগুলোকে ছিঁড়ে এবং জাহাজের মাস্তুলগুলোকে ভেঙে দিয়ে নৌকোর চারপাশে সজোরে বইতে থাকলো। ইটস হিজ ফল্ট, এটা তার ভুল। দ্য সেলার্স ক্রাইড, নাবিকেরা চেঁচিয়ে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা ভয়ে এবং রাগে চেঁচাতে লাগলো। অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তার মাথা থেকে টুপিটা ছিঁড়ে ফেলার চেষ্টা করলো। ওয়েল, দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। ভালো, তারা অসফল হলো, কারণ এটা ছিল একটা পরীর টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট and so the squall became a storm, the mightiest they had ever seen. তাহলে তারা এটাকে টানা হেঁচড়া করলো, এটাকে দুমড়ে মুচড়ে দিল, এবং যার ফলে এই ঝড়টা একটা আরও বড় শক্তিশালী ঝড়ে পরিণত হলো, যে ধরনের ঝড় তারা আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন তার লোকজনদের তলব করলো জনকে তার সামনে নিয়ে আসার জন্য। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, তার মাথার ডোরা কাটা টুপিটার লেজটা ধরে তাকে টেনে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, তিনবার তাকে ঘুরিয়ে দিল। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, এবং সমুদ্রে ছুড়ে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, কিন্তু টুপির দ্বারা যে বাতাস ডাকা হয়েছিল সেটা জাহাজটাকে জোরে জোরে 3বার ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যেই ঢেউর তলায় চলে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, তার মাথা থেকে টুপিটা খুলে বেরিয়ে এলো। সুন দ্য স্টর্ম স্টপড, তারপর শীঘ্রই ঝড় থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, এবং জন সাঁতরে উপকূলে উঠে গেল। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটাও তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে ভূমিতে উঠল, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটাকে তুলল। অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, তারপরে দৌড়ে বাড়ির দিকে গেল তার মা এবং খামারের উদ্দেশ্যে। এগেন ইন দ্য উইন্টার, তারপর আবার যখন শীতকাল আসতো, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, মাঠে তুষারপাত হতো, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, আবার সে সমুদ্রের স্বপ্ন দেখতে লাগতো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রব, জন আলমারির কাছে গেল।
গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, পরীর টুপিটি নিল, অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মুমেন্ট, এবং অনেকক্ষণ ধরে এক দৃষ্টে টুপিটার দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, তারপর এটাকে ভাঁজ করে তার জামার ভেতর গুঁজে হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে দৌড়ে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট, সে সেই বাতাসের টুপিটা একটা পাথরের তলায় রাখলো এবং সে জানতো যে সেখানে পরিমানুষটি এটা নিশ্চয়ই খুঁজে পাবে। দেন হি লেফট এগেন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা হলো। তারপর পরের পাতায়, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের অবশিষ্ট সময়টা ধরে, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন বছরের অর্ধেকটা সময় জাহাজে কাটাতো, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং অর্ধেকটা তীরে কাটাতো, টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড, এবং শেষ পর্যন্ত সে একটি নৌকা এবং 100 একর জমির মালিক হতে পেরেছিল। ফ্রম দেন, তখন থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, সে ক্যাপ্টেন টার্টেল হিসেবে পরিচিত হয়েছিল। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে যতটা সময় ভূমিতে কাটাতো ততটা সময় সে জলে কাটাতো। ওয়ার্ড নেস্টগুলো দেখো এবারে। অফশোর, অফশোর হচ্ছে লিটিল অ্যাওয়ে ফ্রম দ্য সি শোর, সমুদ্র তীর থেকে কিছুটা দূরে, উপকূল। স্কোয়াল হচ্ছে ঝড়, এ সাডেন স্ট্রং উইন্ড। স্ন্যাপিং হচ্ছে হিটিং সাডেনলি উইথ এ শার্প নয়েজ, এটা এক কথায় ভাঙা বলতে পারো, ব্রেক। স্পার্স হচ্ছে স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট দ্য সেলস, মাস্তুল জাহাজের। স্পান হচ্ছে টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি, গোল গোল করে ঘোরানো। ওয়ার্ড্রপ হচ্ছে লার্জ কাপবোর্ড ফর হ্যাঙ্গিং ক্লোথস, জামা কাপড় ঝোলানোর জন্য ওয়ার্ড্রপ হচ্ছে আলমারি। টাকিং হচ্ছে ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস ফর এ নিট লুক, এক কথায় ভাঁজ করা। এবার আমরা অ্যাক্টিভিটিতে চলে যাব। দেখো অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ বলেছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে। এতে জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, জন ভূমির স্বপ্ন কখনোই দেখেনি। ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। তারপর বিতে দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং, ঝড়টা ডাকা হয়েছিল কারণ জন ঘুমোচ্ছিল। ট্রু, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। নাম্বার সি, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন, ক্যাপ্টেন জনের প্রতি রেগে গিয়েছিল। ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। তারপরে ডিতে দেখো, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, জন ফেয়ারিম্যানকে উইন্ড ক্যাপটা ফেরত দেয়নি, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। সাপোর্টিং স্টেটমেন্টগুলো দেখতে পাচ্ছ, ওগুলো সবকটাই বইতে রয়েছে। এবার অ্যাক্টিভিটি 7-এ চলে যাব। অ্যাক্টিভিটি 7-এ বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে রয়েছে হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড, সেলার্সটা কেন জনের মাথা থেকে টুপিটা নিয়ে ছিঁড়ে দিতে চেয়েছিল? কারণ দ্য সেলার্স ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড বিকজ দ্য উইন্ড ওয়াজ ডেস্ট্রয়িং দ্য বোট and the sailors thought that John's cap was totally responsible for all that was happening. তাহলে নাবিকেরা তার মাথা থেকে টুপিটা নিয়ে ছিঁড়ে দিতে চেয়েছিল কারণ বাতাস নৌকোটাকে একেবারে ধ্বংস করে দিচ্ছিল এবং নাবিকেরা মনে করছিল যে জনের টুপিটাই এই সমস্ত কিছু ঘটনার পেছনে দায়ী ছিল। তারপরে বিতে হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, জন কিভাবে তার সময়টাকে ভূমিতে এবং সমুদ্রতে ভাগ করে নিয়েছিল। জন স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর, তাহলে জন বছরের অর্ধেকটা সময় জাহাজে কাটাতো এবং অর্ধেকটা তীরে কাটাতো। তারপর সিতে ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল, গিভ রিজনস ফর ইয়োর আনসার। তাহলে তুমি কি মনে করো যে জনকে ক্যাপ্টেন টার্টল বলাটা যথোপযুক্ত, এবং তোমার উত্তরের প্রেক্ষিতে আর কি কারণগুলো দাও যে কেন তাকে ক্যাপ্টেন টার্টল বলা হতো। ইয়েস, আই থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টল, আমার মনে হয় ক্যাপ্টেন টার্টেল বলাটা জনকে যথোপযুক্ত,
বিকজ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, কারণ সে জলেও যতটা সময় থাকতো এবং মাটিতেও ততটা সময় থাকতো। তারপরে ডিতে, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, জন কেন বাতাসের টুপিটা পরি মানুষটাকে ফেরত দিয়ে দিতে চেয়েছিল। জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান বিকজ, জন বাতাসের টুপিটা ফেয়ারিম্যানকে ফেরত দিয়ে দিতে চেয়েছিল কারণ জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্টর্ম অ্যান্ড ওয়াজ থ্রোন ইন টু দ্য সি অ্যান্ড ওয়াজ অলসো ব্লেমড দ্যাট অল দ্য ডিস্ট্রাকশন হ্যাপেন্ড অনলি ফর দ্য উইন্ড ক্যাপ। তাহলে জনকে দোষ দেওয়া হয়েছিল ঝড়টার পেছনে, মানে যে ঝড়টা হয়েছিল তার জন্য জনকে দায়ী করা হয়েছিল, দোষ দেওয়া হয়েছিল এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এবং তাকে এও দোষ দেওয়া হয়েছিল যে তার এই সমস্ত ধ্বংস কিন্তু তার ওই বাতাসের টুপিটার জন্যই হচ্ছে। হয়ে গেল তাহলে অ্যাক্টিভিটি 7। এবার দেখো অ্যাক্টিভিটি 8 এতে কি বলেছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্যাট সাজেস্টস অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউ, মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কি। প্রেজেন্ট আমার মনে হয় টেন্স তোমরা সকলেই পড়েছো, টেন্স কয় প্রকার এবং প্রত্যেকটা টেন্সের এক একটা টেন্সের যে আলাদা আলাদা করে 4টে ভাগ সেটা তোমরা পড়েছো। এখানে সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো আন্ডারলাইন করতে বলেছে। দেখো এখানে আমি আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছি। প্রথমে দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, হ্যাভ বিন ট্রাভেলিংটা, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ ডুইংটা, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে, হ্যাজ বিন স্লিপিংটা হয়ে গেল। তাহলে এবার অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বিতেও বলেছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলিকে আন্ডারলাইন করতে, যে আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইচ সাজেস্টস অ্যাকশন দ্যাট began before a certain point in the past and continued up to the time. ফার্স্টে রয়েছে দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম, হ্যাড বিন প্লেয়িংটা, ওয়েন আই ভিজিটেড মাই আঙ্কল হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল দেয়ার ফর 5 years, হ্যাড বিন টিচিংটা, রীতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years সিন্স আই মেট হার, হ্যাড বিন স্টাডিংটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার অ্যাক্টিভিটি 8C-তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। দ্য রেন ড্যাশ ওয়েন আই লেফট হোম, দেখো আই লেফট হোম মানে এখানে অতীতকালের কথা বলা রয়েছে, আই লেফট হোম, তাহলে এখানে দেখো এখানেও তাই হবে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, যেহেতু এখানে পাস্ট ইনডেফিনাইট আছে তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। দ্য রেন হ্যাড বিন পোরিং, দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, এটা কিন্তু এখনও শেষ হয়নি, ইঞ্জিনিয়ার্সরা ব্রিজটাকে কয়েক মাস ধরে বানাচ্ছে, তাহলে এটা হ্যাভ বিন বিল্ডিং, মানে বিল্ড আছে বিল্ডিং, দ্য পারফরমার্স ড্যাশ সিন্স ইভিনিং, তাহলে এখানে এই ঘটনাটা এখনও হচ্ছে যে পারফরমার্সরা সেই সন্ধ্যে থেকে গান করছে আর কি, যে সিং দিয়েছে তাহলে হ্যাভ বিন সিঙ্গিং। ফোরে অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 month, অ্যাট দ্যাট টাইম সেই সময়, তার মানে এটা অতীতকালের কথা বলা হয়েছে, তাই জন্য এখানে হ্যাড বিন রাইটিং হয়েছে, ব্র্যাকেটে রাইট আছে তার সাথে হ্যাড বিন যোগ করে হ্যাড বিন রাইটিং। এবার অ্যাক্টিভিটি সিটা এটা দেখো আরও স্পষ্ট করে, এখানে প্রথমে হচ্ছে হ্যাড বিন পোরিং, তারপরে হ্যাভ বিন বিল্ডিং, তারপরে হ্যাভ বিন সিঙ্গিং, তারপরে হচ্ছে হ্যাড বিন রাইটিং হলো। আমরা অ্যাক্টিভিটি 9-এ চলে যাব। দেখো অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, এই আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলো আছে তার অ্যান্টোনিমসগুলোকে লিখতে হবে, মানে বিপরীত শব্দ। আচ্ছা এগুলো আমিও খাতায় লিখেছি। এতে রয়েছে ওবেড মানে মান্য করা, এর বিপরীত শব্দ হচ্ছে ডিসওবেড বা অমান্য করা। বিতে রয়েছে বিগ্যান, বিগিনের পাস্ট টেন্স বিগ্যান, বিগ্যান মানে শুরু করেছিল, আর এর অ্যান্টোনিমস হবে শেষ করেছিল, ফিনিশড, ফিনিশ থেকে ফিনিশড, ফিনিশের পাস্ট ফর্ম। সিতে হচ্ছে পপুলার মানে জনপ্রিয়, অ্যান্টোনিমস হচ্ছে আনপপুলার, জনপ্রিয় নয়। ডিতে হচ্ছে র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে জোরে জোরে হতে পারে, দ্রুত হতে পারে, আর এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে স্লোলি মানে ধীরে ধীরে। ঠিক আছে, এবার দেখো আমরা এবার রাইটিংয়ে চলে যাব।
অ্যাক্টিভিটি 10A তে কি বলেছে, ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ড ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ। মানে এক কথায় বলতে গেলে 80 শব্দের মধ্যে সমুদ্র যাত্রা নিয়ে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো একটি প্যারাগ্রাফের মাধ্যমে। দেখো প্যারাগ্রাফটা আমি লিখেছি, তোমরা এরকমভাবে লিখতে পারো। হেডিংটা ধরো এরকম হলো, মাই এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ, সমুদ্র যাত্রা সম্পর্কে আমার অভিজ্ঞতা। Once I went to a sea voyage with my family members and friends. একদা আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম। It was a wonderful experience for me. এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল, কারণ I wish to visit sea from childhood. আমি ছোট থেকেই সমুদ্র দেখতে চেয়েছিলাম বা সমুদ্রে ভ্রমণ করতে যেতে চেয়েছিলাম। ইন দ্য ইভিনিং সাম অফ আস ইনক্লুডিং মাই ফাদার, সন্ধেবেলায় আমার বাবাকে নিয়ে আরও কয়েকজন রিজার্ভড এ বোট, একটা নৌকো ভাড়া করেছিলাম, টু ফ্লোট সাম টাইম অন দ্য সি, সমুদ্রে কিছুক্ষণ ভেসে থাকার জন্য। এ ফাইন ব্রিজ ওয়াজ ব্লোয়িং থ্রু এভরিওয়্যার, চারিদিকে একটা সুন্দর মৃদুমন্দ হাওয়া বইছিল। দ্য নাইট স্কাই ওয়াজ লুকিং মোর বিউটিফুল ফ্রম দেয়ার অ্যাজ ইট ওয়াজ ফুললি কভার্ড উইথ স্পার্কলিং স্টার্স অ্যান্ড মুনলাইট। রাতের আকাশ আরও বেশি সুন্দর দেখাচ্ছিল সেখান থেকে, কারণ এটা পুরোপুরিভাবে চাঁদের আলো এবং ঝলমলে তারাদের দ্বারা আবৃত ছিল। দ্য মুন ওয়াজ রিফ্লেক্টিং অন দ্য ওয়াটার অফ দ্য সি, সমুদ্রের জলে চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। লিটল ওয়েভস ওয়ার রাইজিং অল অ্যারাউন্ড আস, ছোট ছোট ঢেউ আমাদের চারিদিকে উঠছিল। উই কুড হার্ডলি হিয়ার দ্য সাউন্ড অফ এনিথিং এক্সেপ্ট দ্য সাউন্ড অফ রিপলিং ওয়াটার। তাহলে এখানে কি না, আমরা কোনো কিছুর আওয়াজই শুনতে পাচ্ছিলাম না, শুধুমাত্র জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া। উই ওয়ার স্পিচলেস টু সি দ্য সিনারি, আমরা দৃশ্যটা দেখে, চারিদিকে সুন্দর দৃশ্য দেখে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। দ্য মেমোরি অফ দ্য থ্রিলিং সি ভয়েজ ইজ স্টিল উইথ মি, তাহলে সমুদ্রযাত্রার যে রোমাঞ্চকর স্মৃতি সেটা এখনও আমার সাথে আছে। হয়ে গেল অ্যাক্টিভিটি 10A এর রাইটিংটা। তোমরা নিজেদের মতন করে লিখতে পারো, আমি তোমাদের একটা জাস্ট উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে তোমরা এরকম টাইপের লিখতে পারো। অ্যাক্টিভিটি 10B, এবার সাপোজ ইউ হ্যাড উইশ টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম। ধরো তুমি অনেক দিন ধরে স্টেজে পারফর্ম করবে বলে ইচ্ছা করছিলে। অন দ্য অকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন, এবার তোমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ইউ ফাইনালি গট এ চান্স টু ডু সো, তুমি সুযোগ পেয়ে গেলে হঠাৎ করে ফাইনালি একটা পারফর্ম করার জন্য। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট হোয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিল। এবার তোমার বন্ধুকে একটা চিঠি লেখো যে যখন তোমার ইচ্ছা পূরণ হলো তখন তুমি কেমন অনুভব করলে বা কেমন অনুভব করেছিলে। দেখো লেটার রাইটিংয়ে প্রথমেই ডান দিকে তুমি তোমার একটা ছোট করে অ্যাড্রেস দিলে, ডেট দিলে, দিয়ে তারপরে ডিয়ার দিয়ে শুরু করলে, যে ডিয়ার ড্যাশ তোমার বন্ধু বান্ধবের নাম লিখলে যার পছন্দ মতো, তারপরে শুরু হচ্ছে ডিয়ার অমুক লিখে একটা কমা দিলে, দিয়ে ঠিক কমার নিচে থেকে শুরু করছো। হোপ ইউ অল আর ফাইন, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আই অ্যাম ওয়েল টু, আমিও ভালো আছি। নাও আই অ্যাম গোয়িং টু শেয়ার এ হ্যাপি নিউজ উইথ ইউ, এবার আমি তোমার সাথে একটা খুব খুশির খবর শেয়ার করতে চলেছি। আই হ্যাড উইশ টু পারফর্ম অন স্টেজ ফর এ লং টাইম, আমি দীর্ঘ অনেক দিন ধরে স্টেজে পারফর্ম করতে চাইছিলাম। ফাইনালি আই গট এ চান্স টু পারফর্ম অন দ্য অকেশন অফ মাই স্কুলস অ্যানুয়াল ফাংশন, ফাইনালি আমি সুযোগ পেয়ে গেলাম আমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে পারফর্ম করার জন্য। ইউ নো আই এম গুড ইন রেসিটেশন, তুমি জানো যে আমি আবৃত্তিতে ভালো। সো আই রিসাইটেড এ পোয়েম অফ রবীন্দ্রনাথ টেগর অন দ্যাট ডে, তাই আমি ওই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করেছিলাম। এভরি ওয়ান ইনক্লুডিং মাই টিচার, স্টুডেন্টস, গেস্টস লাইকড মাই রেসিটেশন, প্রত্যেকে আমার শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা, অতিথিরা সবাই আমার আবৃত্তিতে খুব খুশি হয়েছিল, সবাই পছন্দ করেছিল।
আই ওয়াজ ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অন দ্যাট মুমেন্ট, এবং সেই মুহূর্তে আমি খুব গর্ববোধ করছিলাম এবং খুব খুশি হয়েছিলাম। মাই পেরেন্টস ওয়ার অলসো ভেরি হ্যাপি, আর আমার মা বাবারাও খুব খুশি হয়েছিল। নাও হেয়ার আই স্টপ, উই উইল টক মোর হোয়েন উই উইল মিট টুগেদার। আবার আমাদের কথা হবে যখন আমাদের একসঙ্গে দেখা হবে। উইথ লাভ, ইয়োর লাভিং ফ্রেন্ড অমুক। তোমার নাম লিখে দেবে এখানে, তার আগে ইয়োর লাভিং ফ্রেন্ড দিয়ে একটা কমা দিয়ে তার নিচে তোমার নাম। এবার এখানে যাকে পাঠাচ্ছ চিঠিটা, তোমার বন্ধু, তার এখানে অ্যাড্রেস লিখবে। এখানে তার নাম লিখলে অমুক, কেয়ার অফ তার বাবার নাম লিখলে, এবার এখানে অ্যাড্রেস দিয়ে দিলে। অ্যাড্রেসে কোনো একটা অ্যাড্রেস, ঠিকানা, তারপরে পিন লিখে দিলে, ব্যাস হয়ে গেল, লেটার শেষ। ঠিক আছে, তাহলে আমাদের আজকে দ্য উইন্ড ক্যাপের লাস্ট পার্টটাও ডিসকাস করা হয়ে গেল। আমাদের এই লেসনটা তাহলে পুরো কমপ্লিট হয়ে গেল। এর অ্যাক্টিভিটিস, রাইটিংস, বেঙ্গলি মিনিং সব কিছু আলোচনা করা হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা লেসন 2টা আলোচনা করব। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।